গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে, আজ চতুর্থ এবং শেষ পর্ব। মোটরের চাইবাসা ফিরবার পথে আমরা জল্পনা কল্পনা করলাম একটা জ্যোৎস্না রাত দেখে শিগগির আবার একদিন ওই পাহাড়টাতে এসে পিকনিক করতে হবে। বড় সুন্দর প্রান্তর, বড় সুন্দর পাহাড়টি। এই ধরনের জল্পনা অনেক ক্ষেত্রে অনেকবার হয়, কিন্তু আর কার্যে পরিণত হয় না। কোনো ভালো জায়গায় বেরিয়ে ফিরবার পথে মনে হয়, ও এই তো, এখানে আবার কতবার আসব, এই এত কাছে। কিন্তু ওই পর্যন্তই, যাওয়া আর ঘটে না। এখানেও তাই। সেরাইকেলা ভ্রমণের পরে 2 বছর কেটে গিয়েছে, অথচ সেই নির্জন শৈল সন্দর্শনের সৌভাগ্য আর কখনো ঘটেনি আমাদের। চক্রধরপুর থেকে রাঁচির পথে বিখ্যাত হিডনি জলপ্রপাত অনেকদিন থেকে আমাদের দেখবার ইচ্ছা ছিল। গত বছর ভাদ্র মাসে, 1350 সালের ভাদ্র, আমি ঘাটশিলা থেকে সাহিত্য সভা উপলক্ষে চাইবাসা যাই। সভা শেষ হল রাত 10টায়। গুমোট গরম। আমরা মিস্টার সিনহার বাড়ি আহারাদি সেরে অনেক রাত পর্যন্ত কোলহান পার্কের বেঞ্চিতে বসে গল্পগুজব করলাম। কোলহান পার্ক চাইবাসা টাউনের একটা সম্পদ বলে মনে করি। মস্ত বড় পুকুর, পুকুরের ধারে ফুলের বাগান, হু হু করছে জলের হাওয়া, ভুর ভুর করছে হাসনুহানার সুবাস বাতাসে, ফুটফুটে শরতের জ্যোৎস্না, নির্মেঘ আকাশ। বন্ধুদের মধ্যে কেউ আবৃত্তি করছেন, কেউ গান করছেন। রাত যে কত হয়েছে সেদিকে কারো খেয়াল নেই। হঠাৎ বন্ধুবর সুবোধ ঘোষ বললেন, চলুন শোয়া যাকগে, রাত বোধহয় 12টা হয়ে গেল। বাস্তবিক সে একটা অদ্ভুত রাত্রি কাটিয়েছি কোলহান পার্কের জলের ধারে পাথরের বেঞ্চিতে। 5-6 জন বন্ধুবান্ধব সবাই মিলে গানে গল্পে কোন দিক থেকে সময় কেটে গেল, ঘুমোবার ইচ্ছে নেই কারো। এই সময় মিস্টার সিনহা বাড়ি থেকে ঘড়ি দেখে এসে বললেন, রাত 3টে। 3টে? খাঁটি 3টে, 1 মিনিট কম নয়। তাই তো, সুবোধ প্রস্তাব করলে, তবে আর শুয়ে কি হবে। আমিও এতে সায় দিলাম। পরেশবাবু বললেন, আমারও তাই মত। আমি বললাম, আমার একটা প্রস্তাব আছে। সবাই বললে, কি? এখনই চলুন সবাই বেরোনো যাক একসঙ্গে, কাল সকালে হিডনি ফলসে নিকপিক করা যাক। সবাই মিলে হৈ হৈ করে উঠল। বেশ ভালো প্রস্তাব। পরেশবাবু বললেন, আমারও অনেকদিন ওটা দেখার ইচ্ছে ছিল, চলুন। সুবোধ মোটর বার করতে চলে গেল। আমরা মিস্টার সিনহার বাড়ি গিয়ে খাবার জিনিসপত্র গুছিয়ে বেঁধে ছেদে নিলাম। আধ ঘন্টার মধ্যে প্রায় 40 মাইল দূরবর্তী ঘন অরণ্য মধ্যে অবস্থিত হিডনি জলপ্রপাতের কাছে বনভোজন করবার সব আয়োজন ঠিক করে মোটর ছেড়ে দিলাম। আমাদের সঙ্গে একজন বন্ধু ছিলেন। তিনি কেবল বললেন, আমার আর যাওয়া হবে না, ঘাটশিলায় ফিরতে হবে। আমাকে দয়া করে চক্রধরপুরে বোম্বে মেল ধরিয়ে দেবেন। এখন রাত 4টে। চক্রধরপুর মাইল 16-18 রাস্তা। আমরা জ্যোৎস্নালোকিত রাঁচি রোড দিয়ে রোরো নদীর পুল পার হয়ে সবেগে মোটর ছুটিয়ে দিয়েছি। দুধারে ছোট বড় পাহাড়, বর্ষায় বনানী সবুজ হয়ে উঠেছে। জ্যোৎস্না পড়েছে পাহাড়ি নদীর জলে, মাঝে মাঝে 2-1টা হো অধিবাসীদের বন্য গ্রাম। পরেশবাবু প্রকৃতিরসিক ব্যক্তি, বললেন, এদিকে কখনো আসেনি, ভারী চমৎকার তো, কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। সুবোধ বললে, আরো আগে চলুন, আরো ভালো দেখবেন। একটু পরে সঞ্জয় নদীর পুল পার হয়ে আমরা দূরের চক্রধরপুরের সাদা সাদা বাড়ি দেখতে পেলাম। ঘাটশিলার বন্ধুটি তাড়াতাড়ি করতে লাগলেন, 5টা বাজবার দেরি নেই, বোম্বে মেল পাওয়া যাবে তো? চক্রধরপুর স্টেশনের বাইরে আমরা মোটর থামালুম। বন্ধুটি নেমে গেলেন। মিস্টার সিনহা বললেন, একটু দুধের জোগাড় করলে হতো, সকাল হলেই তো চা চাই, দুধ নেই সঙ্গে। সুবোধ বললে,
শেষ রাত্রে এখানে দুধ পাওয়া যাবে বলে মনে তো হয় না, চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু সুবোধের কথাই ঠিক হলো, কোথাও দুধ মিলল না চক্রধরপুর স্টেশনে। আমরা মোটর ছাড়লাম। আরও আধ ঘন্টা পরে আমরা দূরে টেবো পাহাড় শ্রেণী দেখতে পেলাম। কেউ কেউ এটাকে সেরাইকেলা পাহাড় শ্রেণীও বলে। পাহাড়ের ওপর ঘুরে ঘুরে রাঁচি রোড উঠেছে ওপরে। পাহাড়ে উঠবার কিছু আগে রাস্তার ধারে ইংরেজিতে লেখা আছে, এখান থেকে ঘাট আরম্ভ। পাহাড়ি রাস্তাকে এদেশের ভাষায় ঘাট বলে। অনেকদিন আগের কথা, তখন আমি এইসব দিকে আসিনি। আমাদের এক গ্রামের বৃদ্ধ ভদ্রলোক চক্রধরপুরে কি কাজ করতেন, তার মুখে শুনেছিলাম চক্রধরপুরে রাঁচি রোডের দৃশ্য অপূর্ব। বিশেষ করে যখন রাস্তা ঘুরে ঘুরে পাহাড়ের ওপর ওঠে। মনে আছে আমি তাকে এই পথের দৃশ্যের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলাম। তিনি তত বর্ণনা দিতে পারেননি, মোটামুটি বলেছিলেন ভালো। কিন্তু শুধু ভালো বা চমৎকার শুনে আমার মন তৃপ্ত হয়নি। আমি চেয়েছিলাম যা, তিনি তা আমায় দিতে পারেননি। সে আজ অন্তত 17-18 বছর আগের কথা। তখন জানতাম না, একদিন শরৎকালের শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্ধু বান্ধবের সঙ্গে মোটরে সেই অরণ্য পর্বতের পথে প্রমোদ ভ্রমণ আমার অদৃষ্টে ঘটবে। সেই ভদ্রলোকের কথা মনে পড়ল এতদিন পরে। তিনি প্রথমে এই রাস্তার সৌন্দর্যের কথা আমায় বলেন, এই পথ সম্বন্ধে আমার কৌতূহল জাগিয়ে তোলেন। যতদূর জানি তিনি এখন আর ইহলোকে নেই। শেষ বয়সে বিদেশে কোথায় কন্ট্রাক্টরি করতেন, সেখানে মারা যান। তিনি কিছুমাত্র বাড়িয়ে বলেননি দেখলুম। পথ ঘুরে ঘুরে যখন উঠতে লাগলো টেবো পাহাড়ে, তখন মনে হলো এই পথে সবারই একবার বেরিয়ে যাওয়া উচিত। অপূর্ব দৃশ্য, পথের দুধারে বড় বড় গাছপালা, বড় বড় পাথর, মায়াময় শিখর দেশ জ্যোৎস্না মাখা বনের আড়ালে লুকোচুরি খেলছে। প্রকৃতি রসিক পরেশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বললেন, চমৎকার। আমরা সকলেই এক বাক্যে তার কথায় সায় দিলাম। পাহাড়ের ওপর রাস্তার দুধারে জ্যোৎস্নালোকিত বনভূমির কি অপূর্ব শোভা। কেঁত গাছের কালো কালো পাতায় জ্যোৎস্না পড়ে চকচক করছে। ঘন নির্জন বনানীর নৈশ নিস্তব্ধতা মনে ভয় মিশ্রিত রহস্যের উদ্রেক করে। আমি বললাম, এখানে মোটর থামিয়ে একটু বনটা দেখা যাক। সুবোধ আপত্তি করল, এখানে বাঘের ভয়, বিশেষ করে এই রাত্রেবেলায়। মোটর থামিয়ে নামা উচিত হবে না। মিসেস সিনহা বললেন, কিছু হবে না, নামা যাক। পরেশবাবু আমাদের মতেই মত দিলেন। সুতরাং শেষ পর্যন্ত মোটর থামানো হল। আমি, পরেশবাবু ও মিস্টার সিনহা নেমে রাস্তার ধারে বনের প্রান্তে একখানা বড় পাথরের উপর বসলাম। সুবোধ গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ল। সে নৈশ প্রকৃতির শোভা নিজের চোখে দেখবার জিনিস। লোকালয় থেকে বহু দূরে পাহাড়ের মাথায় ঘন বন। শেষ রাত্রের জ্যোৎস্নায় আমরা কটি প্রাণী সেখানে চুপ করে বসে আছি। যে কোনো মুহূর্তে বাঘ বা যে কোনো বন্যজন্তু বেরোতে পারে। বন্য হস্তির তো কথাই নেই। এসব বনে হাতির সংখ্যাই বেশি, ভালুকও যথেষ্ট। বিপদের মধ্যেই ভ্রমণের আসল আনন্দ। অত্যন্ত নিরাপদ স্থানে, সে জায়গা যতই সুন্দর করে সাজানো হোক না কেন, বেরিয়ে সে ভয়, সে উত্তেজনার সন্ধান মেলে না। অনুভূতির নতুনত্বই মানুষের জীবনের বড় সম্পদ। মিনিট 15 পরে আমরা মোটরের কাছে গিয়ে সুবোধকে ঘুম থেকে উঠালুম। এতক্ষণ সুবোধই চালাচ্ছিল। মিস্টার সিনহা বললেন, তোমার হাতে আর বিশ্বাস নেই পাহাড়ি রাস্তায়। ঘুম কাতুরে চোখে খাদের মধ্যে ফেলে দেবে, সরো, আমার হাতে স্টিয়ারিং দাও। রাত শেষ হয়ে আসছে। সেই গভীর গিরিবনে হেমন্ত রাত্রির কুয়াশা হঠাৎ ঘনিয়ে আসতেই কেউ আর কিছু দেখতে পায় না। মিস্টার সিংহ গাড়ি ভরসা করে জোরে চালাতে পারলেন না। চক্ষের নিমেষে কুয়াশা নেমে চারিধার ঢেকে ফেলেছে। পাহাড় দেখা যায় না,
জঙ্গলের গাছপালাও খুব স্পষ্ট নয়। সামনে পেছনে সব যেন ঘষা পয়সার মতো লেপে মুছে একাকার হয়ে গেল। সন্তর্পণে গাড়ি চালাতে লাগলেন মিস্টার সিংহ। একটু অসাবধানে গাড়ি চালালে পাহাড়ের ধাক্কা লেগে মোটর চুরমার হয়ে যাবার ভয়। এমন সময় পরেশবাবু চেঁচিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বলতে লাগলেন, ওই ওই ওইটা কি, দেখুন দেখুন। সকলে চেয়ে দেখলাম কি একটা জানোয়ার মোটরের হেডলাইটের আলোয় মোটরখানার সামনে ছুটে চলেছে। সুবোধ বললে, হরিণ। আমি বললাম, বাঘ। পরেশবাবু বললেন, ভালুক। সে যে জানোয়ারই হোক, রাস্তা ছেড়ে দিতে জানে না দেখা গেল। সামনে সেটা চলেছে গাড়ির আগে আগে দৌড়ে, পাশ কাটিয়ে আমাদের পথ দেবার কোনো চেষ্টাই তার নেই। সামনে ছুটছে। আমি বললাম, স্পিড বাড়িয়ে ওটাকে চাপা দিলে কেমন হয় মিস্টার সিংহ? মিস্টার সিংহ বললেন, হয় ভালোই, কিন্তু গাড়ি জোরে চালাতে সাহস করিনি এই কুয়াশার মধ্যে। প্রায় মাইলখানেক পথ গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটবার পরে জানোয়ারটা হঠাৎ লাফ দিয়ে বাঁ দিকের কুয়াশাবৃত বনের মধ্যে অন্তর্হিত হল। এর আগেও সে অনায়াসেই যেতে পারত, কেন যে যায়নি সেই বলতে পারে। এই সময় সকলেরই ভীষণ ঘুম পেয়েছে। ভোর 5টা ঘড়িতে দেখা গেল, ফুটফুট করছে জ্যোৎস্না, যেন রাত দুপুর। নির্জন নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন বনানী আমাদের চারদিকে ঘিরে। মিস্টার সিংহ একবার গাড়ি থামিয়ে রুমাল বের করে চোখ মুছে নিলেন। খুব ঘুম পেয়েছে তারও। আমি বললাম, গাড়ি একপাশে রেখে একটু ঘুমিয়ে নিন মিস্টার সিংহ, এই অবস্থায় গাড়ি চালানোটা। সুবোধ বললে, খুব বিপজ্জনক, কিন্তু এখানে গাড়ি রাখাটা আরও বিপজ্জনক। কেন? বাঘের ভয়। শুনে পরেশবাবু ব্যস্ত হয়ে উঠে বললেন, তবে চলুন চলুন, যাওয়াই যাক। আমি বললাম, হেসাটি ডাকবাংলো আর কত দূর? মিস্টার সিংহ বললেন, বেশি দূর বোধ হয় না, কুয়াশার মধ্যে কিছু যে বুঝতেই পারছি নে। আমি বললাম, তা হোক মশাই, রাখুন এখানে গাড়ি। ঘুমন্ত অবস্থায় মোটর চালিয়ে যাওয়ার চেয়ে। সুবোধ ও পরেশবাবু মহা আপত্তি তুললে, এখানে গাড়ি রাখা যায় না, এই সাপদ সংকুল অরণ্যানীর মধ্যে এগিয়ে যাওয়াই ভালো। আরও মিনিট 15 কুয়াশার মধ্যে দিয়ে চালানোর পরে বাঁদিকে বনের মধ্যে হেসাডি ডাকবাংলো চোখে পড়ল। আমাদের গাড়ি ডাকবাংলোর হাতায় ঢুকে দাঁড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমি পেছনের সিটে শুয়ে আধ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভেঙেছে তখন শুয়ে শুয়ে দেখছি সামনের পাহাড়ে রাঙা রোদ, গাছের মাথায় রাঙা রোদ। এদিক ওদিক চেয়ে দেখি গাড়ির মধ্যে কেউ নেই। চোখ মুছে উঠে দেখি পরেশবাবু ডাকবাংলোর বারান্দায় পায়চারি করছেন। বললাম, সুপ্রভাত, এরা কোথায়? সব ঘুমোচ্ছে। ওঠান সব, বেলা হয়েছে অনেক। একটু পরে আমরা চায়ের সরঞ্জাম নিয়ে চায়ের টেবিলে ভিড় করেছি, কিন্তু সেই পুরাতন সমস্যা, দুধ নেই। ডাকবাংলোর চৌকিদারকে বলা গেল, তম্বিগম্বি করা হলো, দুধ নেই। লেবু আছে, তাই দিয়ে করা যেতে পারে না চা? মিস্টার সিংহ বললেন, চমৎকার হবে, তাই হোক। ইটালিতে দেখেছি লেবুর চাকলা কেটে চায়ে ডুবিয়ে চামচে দিয়ে চেপে চেপে খায়, সে বেশ লাগে। খাবার দাবারের মধ্যে দেখা গেল ছোলা, রাশিকৃত ছোলা ছাড়া আর কিছু খাবার নেই। সুবোধ বললে, অত ছোলা খাবে কে? আমি বললাম, তাই তো, কি হবে অত ছোলা? মিস্টার সিংহ বললেন, না হয় কিছু থাকবে এখন, হিরণী ফলস গভীর বনের মধ্যে, সেখানে গিয়ে আমরা খাবো। কিন্তু মিনিট 15-এর মধ্যে দেখা গেল এক দানা ছোলাও অবশিষ্ট নেই। এমনকি টেবিল থেকে গড়িয়ে যেসব ছোলা মেঝেতে পড়ে গিয়েছিল, শেষে দেখা গেল সবাই তাও কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি। সুবোধ বললে, আরও কিছু হলে হতো দেখা যাচ্ছে। আমি বললাম, আমারও তাই মনে হচ্ছে বটে। আরও 1 মাইল এগিয়ে গেলাম মোটরে। তারপর মোটর রেখে আমরা রাস্তার ডান দিকে একটা পাহাড়ের গা বেয়ে উঠতে লাগলাম। চারিদিকে গভীর বন, উঁচু শৈলমালা, একটা পাহাড়ি নদী পাহাড়ি রাস্তার নিচে দিয়ে বয়ে চলেছে। সামনের দিকে বন গভীরতর।
খানিক দূর গিয়ে আমরা একটা নিচু উপত্যকার মধ্যে নামলাম। আবার সেই পাহাড়ি নদীটা উপল বিছানো পথে পার হলাম। এইবার দূর থেকে জলপতনের গর্জন শব্দ শোনা গেল। আরও একটু এগিয়ে গিয়ে চোখে পড়ল পেঁজা তুলোর বস্তার মতো জলরাশি পাহাড়ের ওপর থেকে বনের মাথা থেকে উপচে পড়ছে। আবার একটা উঁচু পাহাড়ের উপর থেকে আমরা নিচে নামতেই বাঁদিকের বনের আড়ালটা সরে গেল। জলপ্রপাতটা একেবারে চোখের সামনে আমাদের। পরেশবাবু কবি লোক, উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, বাহ, অতি চমৎকার। আমরা সবাই সায় দিলাম। জায়গাটা যেন আগাগোড়া পাথরে বাঁধানো, কোথাও এতটুকু বালি বা মাটি নেই। স্তরে স্তরে নেমে গিয়েছে পাথর ধাপে ধাপে, যেন পুকুরের শান বাঁধানো ঘাট। মিস্টার সিংহ বললেন, আমরা সকলে স্নান করে নেব, চলুন। পরেশবাবু বললেন, ম্যালেরিয়া হবে না তো নাইলে? সুবোধ বললে, না, এখানে ম্যালেরিয়া কোথায়। আমরা বসে বসে দেখলুম কতক্ষণ। স্থানটির গভীর সৌন্দর্য দেখবার জিনিস, শুধু বর্ণনায় পড়ে ঠিক বোঝা যাবে না। যে উত্তুঙ্গ শৈলগাত্র বেয়ে এই বড় ঝর্ণাটা পড়ছে, তার চারিপাশে ঘন বনানী, চুনাপাথরের প্রাচীর। যতদূর দেখা যায় পাহাড়ের গায়ে ল্যান্টানা ক্যামেরা ফুলের গাছ, ফুল ফুটে আছে। তারপর আমরা জলপ্রপাতের তলায় স্নান করতে গেলাম। সে এক চমৎকার ও ভীতিপ্রদ অভিজ্ঞতা। প্রতি মুহূর্তেই মনে হবে অত জল আর অত জোরে যদি গায়ে এসে পড়ে তবে পিঠ দুমড়ে বেঁকে যাবে। তা অবশ্যই হয় না, কিন্তু এটা মনে হয় যে খুব ভারী কি একটা জিনিস দুরদার করে পিঠে পড়ছে। মিস্টার সিংহ আবার আমাকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলেন প্রপাতের ধারার পেছনে, পতনশীল জলধারা আর পর্বতের প্রাচীর এ দুয়ের মাঝখানে। বললাম, কেন? আসুন আসুন, মজা হবে। আমার মজায় কাজ নেই মশাই, ওখানে যাব না। একটুখানি এসে দেখে যান। আমিও যাব না, মিস্টার সিংহ নাছোড়বান্দা, কিন্তু সেখানে যাওয়া সোজা কথা নয়। প্রপাতের সেই বিরাট জলের ভলিউম এড়িয়ে পার হয়ে মারা যাব। দৃঢ়ভাবে বললাম, আপনি যান, আমাকে মাফ করুন। মিস্টার সিংহ সত্যি গেলেন সেখানে। পতনশীল সেই বিশাল জলধারার ধোঁয়ার আড়ালে কিছুক্ষণ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন। পুনরায় তিনি না বার হয়ে আসা পর্যন্ত সত্যি অস্বস্তি বোধ করা যাচ্ছিল। স্নান সেরে আমরা রওনা হব, কারণ সঙ্গে খাবার নেই, খেতে হবে সেই চাই বাসায় ফিরে। একজন বন্য লোক হঠাৎ সেখানে এসে পড়ল। হো ভাষায় তাকে প্রশ্ন করলেন মিস্টার সিংহ, কি করবি এখানে? কেন? বল না। মাছ। মাছ ধরবি? হ্যাঁ। নাম কি? সে নিরুত্তর। নাম কি? এক প্রকার অস্পষ্ট ঘর ঘর শব্দ। মিস্টার সিংহের কথোপকথন শেষ। লোকটার হাতে বন্য ডালপালার তৈরি একরকম ছোট খাঁচার মতো ব্যাপার, তাই হলো সম্ভবত তার মাছ ধরবার যন্ত্র। কিন্তু এই জলপ্রপাতের উচ্ছল জলধারার মধ্যে মাছ কোথা থেকে আসবে তা আমরা বুঝতে পারলাম না, আর কি মাছ এখানে পাওয়া যাবে তাও জানি না। পরেশবাবু আমাদের পেছনে শিলাসনে বসে মনের আনন্দে গান ধরেছেন। সুবোধ মহাব্যস্ত সর্বদাই। সে ইতিমধ্যে কখন মোটরে গিয়ে বসেছে আমরা তা জানি নে, দেখিনি তার চলে যাওয়া। পরেশবাবুই প্রথম বললেন, সুবোধবাবু কোথায়? আমি বললাম, তা কি জানি, এই তো এখানে বসেছিল। সকলেই আমরা আশ্চর্য হয়ে এদিক ওদিক চাইতে থাকি। এই তো গেল কোথায়? এখানেই তো ছিল। বাঘে নিয়ে গেল নাকি? জায়গাটা তো ভালো নয়। মিস্টার সিংহ বললেন, না না, সে মহাব্যস্ত বাগিস। সে চলে গিয়েছে গাড়িতে ফিরে, গাড়িতে বসে আছে রাঁচি রোডে। তখন আমরা সবাই মিলে ফিরলাম। আর দেরি করা উচিত নয়, লোকটাকেও দেখা উচিত, খিদেও পেয়েছে যথেষ্ট। এবার অন্য একটা পথ ধরে রাঁচি রোডে ফিরি। আগে সুবোধ যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল তার চেয়ে ওইটা যে কত ভালো।
এই পথে বড় বড় বনস্পতির ঘন ছায়া সর্বত্র। এক ক্ষুদ্র ঝর্ণার ওপর পাথরের সাঁকো, একটা শিউলি গাছে যথেষ্ট কুঁড়ি ধরেছে। সারা পথ যেন ঋষিদের পবিত্র তপবন, জনমানব শূন্য, চারিদিকে উঁচু উঁচু পাহাড়। আমরা হাঁটতে হাঁটতে রাঁচি রোডে এসে মোটরে চড়লাম। হু হু করে মোটর ছুটল কাল রাত্রিকার দৃষ্ট সেই টেবো অরণ্যভূমি ভেদ করে। কাল দেখেছিলুম শেষ রাত্রের মায়াময় জ্যোৎস্নায়, আজ দেখেছি দুপুরের খর রোদে। রাস্তার পাশে 2000 ফুট উঁচু টেবো পাহাড়ের উপর টেবো বাংলো। কেমন সুন্দর নির্জন স্থানে বাংলোটি, দেখে বাস করবার লোভ হয়। চারিধারে বনশ্রেণী, উঁচু পাহাড়ের মাথায় বাংলো, শিউলি ফুল ফুটে আছে। সুবোধকে বললাম, একটা প্রস্তাব করি। কি? ওই টেবো পাহাড়ের উপর লেখকদের জন্য একটা বাংলো করান। তারপর তারপর গভর্নমেন্টকে লিখুন লেখকদের সেখানে ফ্রি থাকবার ব্যবস্থা করতে। তারপর তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, তার জন্য নামমাত্র দাম নেবে গভর্নমেন্ট। যতদিন ইচ্ছে থাকতে পারে, তবে নিতান্ত বিনা কারণে নয়। বিশেষ কোনো বই লেখবার বা চিন্তা করবার বা প্ল্যান করবার সময় যখন লোকালয় থেকে নির্জনে থাকবার দরকার হবে, তখন গভর্নমেন্টকে লিখলেই। তা তিনি যদি কাজ না করে ফাঁকি দিয়ে বাংলো দখল করেন? কোন পাগল এই বাঘ ভালুকে ভরা জঙ্গলের মধ্যে পাহাড়ে বিনা কারণে আসতে যাবে? যে আসবে সে কাজ ছাড়া আসবে না। জনমানব নেই, চায়ের দোকান নেই, খবরের কাগজ নেই, আড্ডা নেই। কে থাকবে মশাই ওখানে? পরেশবাবু বললেন, যে থাকবে সে সত্যিকারের লেখক জানবেন। মিস্টার সিংহ বললেন, অথবা ভ্যাগাবন্ড। বললাম, বেশ, সে কি কাজ করছে না করছে তা তদারক করবার ব্যবস্থা না হয়ে থাকবে। সুবোধ বললে, কে সেটা তদারক করবে? ডাকবাংলোর চৌকিদার অথবা রোড ওভারসিয়ার? কেন? তাও কালে ভদ্রে, ওই চৌকিদারই ভরসা। লেখা হপ্তায় হপ্তায় সাবমিট করতে হবে ওর কাছে। রাজি, তবে একটা কথা। কি? গভর্নমেন্টকে এটাও লিখবেন চাইবাসা থেকে টেবো পাহাড় পর্যন্ত আসার ব্যবস্থাটা গভর্নমেন্ট থেকে করা হবে। এত মাইল রাস্তা আসবে কিসে একজন দরিদ্র লেখক? সব সুবিধা করে দিতে হবে গভর্নমেন্টকে, তার লেখার বা চিন্তার জন্য যা কিছু দরকার। আর কিছু? আমি রাগ করে বললাম, এ ঠাট্টার কথা নয়। আজ যদি আমাদের নিজেদের গভর্নমেন্ট হতো। কোন দেশের গভর্নমেন্ট তাদের দেশের লেখকদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছে আমি জানতে চাই। আমিও বলতে চাই যে কেউ যদি না করে থাকে তাদের করা উচিত। গভর্নমেন্ট যারা চালায় তাদের কল্পনা শক্তি কম, নিরেট বেশিরভাগ। কবি এবং লেখকদের পরামর্শ এই সম্পর্কে তারা যেন নেয়, না নিলে তা সভ্য নামের উপযুক্তই নয়। দেশের লেখকদের এই সুযোগ দেয়া, এই সুবিধা করে দেয়া যে কোনো গভর্নমেন্টের উচিত। বেশি দিন নয়, 2-1 মাস নির্জনে থাকবার পরে আবার লেখক কাজ শেষ করে চলে যাবেন। দেশের দশের কাজই তো, কেন গভর্নমেন্ট করবে না? নিশ্চয়ই করা উচিত। বলা বাহুল্য, আমার সেই উপদেশ কোনো কাজে এলো না। মূল্যবান উপদেশগুলো বৃথাই গেল। গাড়ি পাহাড় থেকে নামল। জল তেষ্টা পেয়েছিল অনেকক্ষণ থেকেই, কিন্তু পাহাড়ের নিচে নাগটি ডাক বাংলোতে জলের সন্ধান পাওয়া গেল না। চক্রধরপুরে এক ভদ্রলোকের বাড়ি থেকে জল আনিয়ে খাওয়া গেল। চাইবাসায় ফেরা গেল বেলা 3টের মধ্যে। এই ভ্রমণের কিছুদিন পরে আমি ঘাটশিলা ফিরে আসি। একদিন সন্ধ্যায় আমার এক ভীতিপ্রদ অভিজ্ঞতা হয়, সেই কথাটা এখানে বলি। এই অঞ্চলে শঙ্খচূড় বা কিংকোবরার সাক্ষাৎ পাওয়া যায় বনে জঙ্গলে, এ কথা আমি পূর্বেও শুনেছি। কিন্তু অত বনে বনে বেরিয়েও কখনো আমার কিছু চোখে পড়েনি। একদিন আমি রাস্তা থেকে কিছু দূরের একটা পাহাড়ে বেড়াতে যাই। পাহাড়টার নাম উলদা ডুংরি। ওদিকের ওসব পাহাড়ে গরু চড়ে, লোকজন উঠে নামে। কিন্তু দূর থেকে এই পাহাড়ের দৃশ্য দেখে আমার মনে হলো এই পাহাড়টাতে কেউ ওঠে না। সন্ধ্যা হয়ে আসছিল। ভাবলুম পাহাড়টাতে উঠে কোনো শিলাখণ্ডে বসে সন্ধ্যার শোভা দেখা যাক। সামান্য খানিকটা উঠে লক্ষ্য করলাম
পাহাড়টাতে বেজায় কাঁটা বন, ওপরে উঠবার উপায় নেই। অনেকগুলো ঝরা শুকনো পাতা সেই কাঁটা গাছগুলো থেকে ঝরে আমার আশেপাশে সর্বত্র পড়ে স্তূপাকার হয়ে আছে পাথরের উপর। কাঁটা গাছ যে খুব বড় তা নয়, আমাদের দেশের ছোট ছোট বৈঁচি গাছের মতো। বেশ চমৎকার শোভা হয়েছে পশ্চিম আকাশের। সেদিকে সুবর্ণ রেখার উপরের পাহাড় শ্রেণীর পেছনে সূর্যদেব অস্ত যাচ্ছেন। শালবনের মাথায় রাঙা সূর্যাস্তের আভা। হু হু হাওয়া বইছে ওদিক থেকে, নির্জন জায়গা, কেউ কোনো দিকে নেই। এক মনে দেখতে দেখতে বেশ একটু অন্যমনস্ক হয়ে পড়েছি। এমন সময় ঝুপ করে কি একটা শব্দ হলো। শব্দটা একটু অদ্ভুত ধরনের। শুকনো লতাপাতার উপর ঝুপ করে যেন একটা ভারী জিনিস পড়ল। পেছনে ফিরে দেখি শুকনো ঝরা পাতার রাশির ওপর একটা বড় মোটা মিশকালো সাপ। কিন্তু সাপটার মুখ আর লেজটার দিকে চোখে পড়ছে না। আমি মাত্র তার মাঝখানটা দেখতে পাচ্ছি। আমি যেখানে বসে, সাপটা সেখান থেকে হাত আষ্টেক দূরে। ও ধরনের আর মোটা সাপ আমি আর কখনো দেখিনি। হঠাৎ আমার বড় ভয় হলো। এই নির্জন পাহাড়ে সন্ধ্যার অন্ধকারে এই ভীষণ দর্শন সাপের হাতে পড়লে নিজেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। তাড়া যদি করে পালাতে পারবো না এই কাঁটা গাছ ঠেলে। আমার হাত পা আড়ষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি উঠে নামতে যাব, এমন সময় সাপটা যেন পাশের দিকে অগ্রসর হয়ে আমার কাছে এসে পড়ল। এখনো ওর মুখটা দেখা যাচ্ছে না, সুতরাং ও আমাকে টের পায়নি। নামতে গিয়ে মনে হতে লাগল পাহাড়ের প্রত্যেক ফাটলে অসংখ্য ভীষণ দর্শন সাপ বাসা বেঁধেছে। তখন বেশ অন্ধকার হয়ে এসেছে, ভালো কিছু দেখতেও পাচ্ছি নে। কাঁটা গাছে হাত পা ছড়ে রক্তপাত হতে লাগল। প্রাণ ভয়ে সেসব অগ্রাহ্য করে কোনো রকমে নামতে লাগলাম। পথ যেন আর ফুরোয় না। উঠবার সময় বেশ উঠেছিলাম, এখন সেই পথ দুর্গম ও কঠিন হয়ে পড়েছে। অন্ধকারও এখানে বেশ। যা হোক, অতি কষ্টে একরকম করে তো নামা গেল। ছুটতে ছুটতে শালবনের মধ্যে এসে পড়লাম। উলদা ডুংরি আর চাইবাসার রাস্তার মধ্যে, জায়গাটা রাসমাইন্স ও চন্দ্ররেখা গ্রামের কাছাকাছি, এই চারা শালবন। অদূরে পথ। গালুডির হাট থেকে কয়েকজন বুনো লোক ফিরছিল। তারা আমাকে ওভাবে শালবনের মধ্যে হাঁটতে দেখে অবাক হয়ে গেল। বললে, কি বাবু? তখন ওদের সব খুলে বললাম। ওরা বললে, সন্ধ্যাবেলা ও পাহাড়ে কেউ যায়? দেখতে পাও না গরু চড়ে না ও পাহাড়ে? যে পাহাড়ে গরু চড়ে না সে পাহাড়ে বিপদ আছে বুঝতে হবে। কি আছে ওখানে? ওটা শঙ্খচূড় সাপে ভরা, দিন মানেও কেউ যায় না। তোমরা দেখেছ? বাবু, এই চন্দ্ররেখা গ্রামের একজন নাপিত ওই পাহাড়ে পাকা কুল তুলে আনতে গিয়েছিল। তখন অনেক কুল গাছ ছিল ওখানে। দুপুরবেলা কুল পাড়তে গিয়ে দেখে মস্ত বড় 3টে শঙ্খচূড় গাছের গুড়ির গায়ে জোট পাকিয়ে রয়েছে। ওকে দেখে তো তেড়ে এলো। ও দিলে ছুট। কিন্তু ছুটবে কোথায়? দেখেছেন তো কেমন কাঁটা। কাঁটা পায়ে বেঁধে পাথরের উপর পড়ে গেল। ওর পড়ার শব্দে কিরকম ভয় পেয়ে সাপটা পালিয়ে গেল, তাই রক্ষে। নয়তো নাপিতের পর সেদিন জন্মের মতো কুল খেত। ওসব পাহাড়ে আর কখনো এমন সময় উঠবেন না। এদিন ছাড়া আর কোনোদিন সাপ দেখিনি বনে জঙ্গলে। তবে একবার সুবর্ণরেখার ওপারের পাহাড়ের নিচে একটা সাপের খোলস দেখেছিলাম, মস্ত বড়। তা সে কি জাতীয় সাপের খোলস তা আমি বলতে পারবো না, তবে সে সাধারণ সাপ নয় এটা ঠিক। সেদিন ছিল সরস্বতী পূজা। আমি, অমরবাবু, তিনু ও আমার ভাগ্নে শান্ত, আমরা সুবর্ণরেখা পার হয়ে সিদ্ধেশ্বর ডুংরি পাহাড়ে যাই। আমাদের বাড়ি থেকে সে পাহাড় প্রায় 7 মাইল দূরে। পাহাড়ে উঠে সে পাহাড় পার হয়ে ওধারের বনাবৃত উপত্যকার ঠিক ওপরেই আমরা বসলুম। তখন বেলা 3টে। রোদ বেড়ে চলেছে। আমাদের স্নান করার বড় ইচ্ছে ছিল, কিন্তু জল কোথায়? খুঁজতে খুঁজতে পাহাড়ের নিচে একটা ক্ষুদ্র জলাশয় পাওয়া গেল। পাহাড় চুঁইয়ে সেখানে টুপটুপ করে জল পড়ছে।
অনেকটা জল সেখানে, একটা মানুষ কোনো রকমে নেমে নাইতে পারে। শান্ত বললে, মামা, এই ঝর্ণার কি নাম? না, কোনো নাম নেই। আমার নামের নাম দেবেন? ঠিক আছে, আজ থেকে এর নাম শান্ত ঝর্ণা। এটা অনেকটা হলো সাঁওতালদের পাহাড় যৌতুক দেওয়ার মতো। মেয়ের বিয়ের সময় ওরা জামাইকে যৌতুক দেয়, যাও ওই পাহাড়টা তোমায় দিলাম। সে পাহাড়ে হয়তো গভর্নমেন্টের রিজার্ভ ফরেস্ট। জামাতা বাবাজি সেখানে যদি একখানা শুকনো ডালও ভাঙতে যান, তবে তক্ষুনি বনের চৌকিদার তাকে চালান দেবে বেঁধে। কার পাহাড় কে দেয়? যাই হোক, আমি সেই জলে নামতে গিয়েই চমকে উঠলাম। প্রকাণ্ড একটা সাপের খোলস সেই গর্তের গায়ে পাথরে জড়িয়ে, বিরাট খোলস। আমরা কাঠি দিয়ে সেটাকে তুলে দেখি ৮-১০ হাত কি তার চেয়েও লম্বা খোলসটা, মোটাও তেমনি। এমনি একটা বিরাট সাপের খোলস ১৯৪৩ সালের নভেম্বর মাসে সিংভূমের সারান্ডা অরণ্যে রেঞ্জ অফিসার শ্রী রাসবিহারী গুপ্ত আমায় দেখান। খোলসটা আমি কাগজে মুড়ে বাড়ি নিয়ে এসেছিলাম। ১২ হাত লম্বা আর তেমনি মোটা। এই খোলসটাও ছিল একটা গুহার মধ্যে। শ্রীযুক্ত গুপ্ত বলেছিলেন, পাইথনের খোলস। তিনু ও শান্তকে অমর করে রাখার পর সেই বনপথে আমরা অগ্রসর হয়ে চলি। সামনেই যে ঝর্ণা, তার নাম দেয়া গেল তিনু ঝর্ণা। সাঁওতালদের বিয়ের যৌতুক রূপে পাহাড় দান করার মতো। তবে আজকাল ও দেশে ওর নাম তিনু ঝর্ণাই প্রসিদ্ধ হয়ে গিয়েছে। বন বিভাগের একজন কর্মচারী, আমার বিশেষ বন্ধু, বলেছেন বন বিভাগের ম্যাপ ও নকশায় আমাদের দেওয়া এই নামটি তিনি ব্যবহার করেন। সেই জন্য আমরা তার নিকট কৃতজ্ঞ। অতি চমৎকার বনভূমি। বসন্তের প্রারম্ভে গোলগলি ফুল ফুটেছে বনে বনে। সিংভূমের অরণ্যভূমির এই সুন্দর বনফুলের প্রশংসা না করে থাকা যায় না। বসন্তের প্রথমেই এই ফুল পাহাড়ি বনে ফুটতে আরম্ভ করে। দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো। ৩টি কারণে এই ফুল অতি সুন্দর দেখায়। প্রথম, নিষ্পত্র প্রকাণ্ড গাছে এ ফুল ফোটে। দ্বিতীয়, সাদা কোয়ার্টজ পাথরের অথবা কালো কোয়ার্টজাইট পাথরের পটভূমিতে সবুজ অরণ্যের মধ্যে হঠাৎ ঠেলে ওঠে এখানে ওখানে সাদা ডালপালাওয়ালা নিষ্পত্র গাছ। তৃতীয়, ফুলের রং ও গড়ন অতি সুন্দর। পুকারের বিখ্যাত বই হিমালয়ান জার্নালের মধ্যে এই ফুলের উল্লেখ আছে ও ছবি আঁকা আছে। তিনু বললে, দাদা চলুন আমরা পাহাড়ে ঘুরে যাই। পাহাড় ঘুরে যেতে গিয়ে এক জায়গায় দেখি গোলগলি গাছের মেলা। তার নিচেই ধাতব ফুলের বন রাঙা হয়ে আসছে নবমুকুলের আবির্ভাবে। এই আরেকটি চমৎকার ফুল। মধু চুষে খাওয়া যায় বলে এই ফুল ছেলেপুলের বড় প্রিয়, আর প্রিয়তর বন্য ভল্লুকের। ভালুকের ব্যাপারেও অনেক রকম শোনা গিয়েছে এইসব বনে। আজ বছরখানেক আগে ঘাটশিলার নিকটবর্তী এঁদেলবেড়া বনে একটি কাঠুরে লোককে ভালুকে জখম করে। লোকটা বনের মধ্যে কাঠ কাটছিল। হঠাৎ একটা ভালুক গাছের ডাল থেকে নেবে ওর দিকে তেড়ে আসে। ভালুক কেন গাছে উঠেছিল জানি না, বোধহয় সেই গাছে মৌচাক ছিল। লোকটা হাতের কুড়াল নিয়ে ভালুকের সঙ্গে যুঝতে চেষ্টা করেও কৃতকার্য হয়নি। ভালুকটা ওকে জমিতে শুইয়ে ফেলে ওর বুকে নাকে চড়ে বসে। ওর মুখ নাক এক থাবার আঘাতে রক্তাক্ত করে দেয়। স্থানীয় হাসপাতালে গিয়ে লোকটা সেরে গিয়েছিল বলেই শুনেছিলাম। আর একটা মজার গল্প শুনি দুবলাবেড়া ফরেস্টে। গত ১৯৪৩ সালের মার্চ মাসে আমি দুবলাবেড়া পাহাড় ও বনাঞ্চলে কয়েকদিন যাপন করি মিস্টার সিনহার সঙ্গে। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বনাঞ্চল ভালোবাসি বলেই ভগবান নানা সুযোগ ও সুবিধে আমায় ঘটিয়ে দিয়েছেন অতি অদ্ভুত সব বিউটি স্পট দেখবার ও বেড়াবার। এই কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার বনভ্রমণের কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে বলেই মনে করি। কিন্তু এই ভ্রমণের কাহিনীটি বিস্তৃতভাবে এখন বলছি নে। শুধু ভালুকের গল্পটি আমার কাছে বড় মজাদার মনে হয়েছিল বলেই এখানে উল্লেখ করি। দুবলাবেড়া অরণ্যের মাঝখানে একটা উপত্যকা, দুদিকে দুই পাহাড় শ্রেণীর মধ্যে। এই পাহাড় শ্রেণীর ওপর বেশ জঙ্গল, তবে তত ঘন নয়।
বেশিরভাগ শাল ও কেঁদ গাছের বন, তবে একটা পাহাড়ে অজস্র বন্য শেফালি বৃক্ষ। শুধুই শেফালি নয়, শেফালির জঙ্গলও বলা যেতে পারে। এর নাম চড়াই পাহাড়, আর ওপরের পাহাড়ের নাম আটকুশি রেঞ্জ। 8 ক্রোশ দীর্ঘ বলেই বোধহয় এর এরকম নাম, তবে আমি সঠিক জানি না ওটা 8 ক্রোশ লম্বা কিনা। এই উপত্যকায় ছিল আমাদের তাঁবু, চড়াই পাহাড়ের ঠিক নিচের ঢালুতে। রাত্রিকালে একদিন সেখানে একজন লোক এলো। সে এসে ওখানকার ভাষায় বললে, বড্ড বিপদে পড়েছিলাম ওই পাহাড়ের নিচেটাতে। লোকটি হাঁপাচ্ছে। আমরা বলি, কি হয়েছিল? বাবু, ভালুকে পথ আটকেছিল। কিরকম? সে আসছিল উপত্যকার মুখে যে বন্যগ্রাম আছে সেখান থেকে। সন্ধ্যা তখনও ভালো রকম হয়নি, জ্যোৎস্না রাত্রি। একটা ভালুক মহুয়া ফুল খেয়ে মাতাল হয়ে রাস্তার উপর মাতলামি করতে দেখতে পায়। আর কিছুতেই সে নড়তে পারে না। এদিকে ওদিকে কোনো দিকে যাবার উপায় নেই। মাতাল হয়ে ভালুকে পথ আটকেছে, এমন বিপদেও পড়ে মানুষ বাবু। আমরা বললাম, কিরকম মাতলামি করছিল? ঠিক যেমন মানুষে করে, হেলছিল, দুলছিল, টলছিল। আপন মনে? একদম আপন মনে। তারপর? তারপর আর কি, সেখানে 2 ঘন্টা বসে। রাত হয়ে গেল। তারপর ভালুকদের কি খেয়াল গেল, পথ ছেড়ে টলতে টলতে বনের মধ্যে ঢুকল। তাই এই আসছি। মাতাল ভালুকে কিছু অনিষ্ট করে? বাবু, ও জানোয়ারকে বিশ্বাস নেই। বাঘকে বিশ্বাস করা যায়, তবু ও জানোয়ারকে না। ওর মাতলামি দেখলে না হেসে থাকা যায় না বটে, কিন্তু বাবু সাহস করে পাশ কাটিয়ে যাওয়া যায় না। যদি ঘুরে দাঁড়ায়। সে কথা ঠিক। এই গেল সিংভূম অরণ্যের ভালুকের কথা। ওদিকে এমন অনেক লোক দেখেছি যার হয়তো নাক নেই, কি একখানা হাত নেই। ভালুকের হাতে সেগুলো খোয়াতে হয়েছে। পাকা কুল ও মহুয়া ফুলের সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বনের পথে একা না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সাবধানের বিনাশ নেই। সিংভূমের বাঘ সম্বন্ধে আরও 2-1টি গল্প এখানে করে এই প্রসঙ্গ শেষ করব। সিংভূমের বনে লেপার্ড জাতীয় বাঘ এবং রয়্যাল বেঙ্গল জাতীয় উভয় প্রকারের বাঘই আছে। উভয় জাতীয় বাঘই ভীষণ হিংস্র। রয়্যাল বেঙ্গল বরং ভালো, লেপার্ড জাতীয় বাঘ বেশি শয়তান। গত বছরে আমি সংবাদ পাই, স্থানীয় থানায় একটা বাঘ ও একটা মানুষের মৃতদেহ আনা হয়েছে। পরস্পর পরস্পরকে মেরেছে। ব্যাপার শোনা গেল, বাদাডেরা নামে একটি বন্য গ্রামের জনৈক বৃদ্ধ ব্যক্তি গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে বর্ষা পুঁতে মারবার ফাঁদ তৈরি করে। একটা বড় বাঘ ওই অঞ্চলে উপদ্রব করছিল। সন্ধ্যার দিকে বাঘটা গর্তের মধ্যে পড়ে। বাঘের অবস্থা দেখতে যেমন গিয়েছে, অমনি বৃদ্ধ শিকারী পড়ে গেল বাঘের হাতে। দুজনে জড়াজড়ি করে ঘোর যুদ্ধ। বাঘ প্রচণ্ড থাবার ঘায়ে লোকটাকে ভীষণ জখম করল। লোকটাও বর্ষার ঘায়ে বাঘটাকে ততোধিক জখম করল। তারপর লোকজন ছুটে এসে পড়ে। তখন বাঘটা মরে গিয়েছে, কিন্তু মানুষটা বেঁচে আছে। ঘাটশিলার হাসপাতালে আনবার পথে বৃদ্ধ মারা গেল। একবার আমরা এক অদ্ভুত কথা শুনি। সৌরিনবাবু বলে আমাদের এক পরিচিত ভদ্রলোক বললেন, সরু ঝর্ণার নাম শুনেছেন? সেখানে আমরা পূর্ণিমা রাত্রে গিয়ে দেখেছি ময়ূরেরা এসে নাচে। কিরকম? একটা পরিষ্কার জায়গা আছে বনের মধ্যে, সেখানেই এসে ওরা গভীর রাত্রে নাচে। পূর্ণিমার রাত্রে, কিন্তু অন্য রাতের কথা আমি বলিনি। ময়ূরেরা যেমন কবি তা তো জানা ছিল না। দেখাবেন আপনি? খুব, চলুন না। সরু ঝর্ণা কোথায়, কত দূরে, সে সন্ধান দিতে পারলেন না সৌরিনবাবু। তিনি সাঁওতালদের সঙ্গে গিয়েছিলেন, তার কোনো ধারণাই নেই। তবে সুবর্ণরেখা পার হয়ে সিদ্ধেশ্বর ডুংরি পাহাড়ের মধ্য দিয়ে যেতে হবে বনের মধ্যে, এটা তিনি ঠিক জানেন। সে বড় দুর্গম জায়গা। আমরা এক রবিবারে সুবর্ণরেখার ওপারে পিকনিক করতে গেলাম। আমার ভাই নুটু, তার বন্ধু সুরেশ, আরও 2-3 জন। চৈত্রের প্রথম। মহুয়া গাছে ফুল ফুটে টুপটুপ গাছের তলায় পড়ছে। লতা পলাশের ফুল ফুটেছে। গাছের ডালে ডালে জড়িয়ে উঠেছে পলাশের লতা।
গোলগলি গাছে হলদে ফুল। দুই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা কত দূর চলে গেলাম। এই সময় কেঁদ ফল পাকে, সিংভূমের বনের বড় সুমিষ্ট ফল। আমরা উঠিয়ে দিলাম একটা লোককে গাছে। সে উঠে গাছ ঝাড়া দিয়ে অনেক কেঁদ ফল পারলে। স্থানীয় হাটে পাকা কেঁদ ফল শালপাতার ঠোঙায় বিক্রি হয়। 8-10টা ফল 1 পয়সায়। পাহাড়ের মধ্যে ঢুকে আমরা একটা বনাবৃত উপত্যকা বেয়ে চলছি। চৈত্রের রোদ চড়ছে যতই, ততই টুপটাপ করে মহুয়া ফুল ঝরে পড়ছে গাছতলায়। ঝাঁটি ফুলের মৃদু সুগন্ধ বাতাসে। এক স্থানে একটি ক্ষুদ্র ঝর্ণা উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে। ঝর্ণার দুপাশে বন্য জামবৃক্ষের সারি, ছায়া পড়েছে জলে। আমরা এই জায়গাটা পিকনিকের জন্য ঠিক করে ফেললাম। গরুর গাড়ি থেকে জিনিসপত্র নামানো হলো। সবাই বলল, এখানে ছায়া আছে, এখানেই রান্নাবান্না হোক। সবাই মিলে লেগে গেল কাজে। আমি একটু পরে সামনের ক্ষীণ পথরেখা বেয়ে সামনের দিকে চললাম। দেখি না ওদিকে কি আছে। আপন মনে পথ চলেছি। বড় রোদ, পাথর তেতে উঠেছে রোদে। মহুয়া ফুল কুড়িয়ে খেতে খেতে চলেছি। পাহাড় শ্রেণী চলেছে এই ক্ষুদ্র পথটির সমান্তরালভাবে বামে ও দক্ষিণে। অনেক দূরে এসে একটা গ্রাম পাওয়া গেল। গ্রাম বলতে যা বোঝায় তা নয়। একটা বড় কুসুম গাছের তলায় ঘর 5-6 লোক বাস করছে। গ্রামের একটা লোক গাছের তলায় ছায়ায় বসে পাহাড়ির চিহরলতার ঝুড়ি বুনছে আর শালপাতার শিকার ধূমপান করছে। শিকা অর্থাৎ কাঁচা শালপাতা জড়ানো খানিকটা তামাক পাতা, একরকম বিড়ি বলা যেতে পারে। কাছে একটা মস্ত কুকুর। কুকুরটাকে দেখে মনে হলো সে বাঘকেও ভয় করে না, করবার কথাও নয়। বললাম, এটা কি গাঁ রে? বাল জুড়ে। কঘর আছিস? সে হাত দিয়ে দেখিয়ে বললে, এই যে কঘর দেখছিস রে। তোর নাম কি? চুকলু। কি করছিস? দেখতে তো পাচ্ছিস মুড়ি সাঁতছি। এখানে তো চারদিকে বন, থাকিস কি করে? হই, বেশ থাকি। হাতি আছে? হাতি আছে, বাঘ আছে, ভালুক আছে। বলেই চুকলু আমার চোখের সামনে একটা আশ্চর্য ব্যাপার করলে। অতিথি সৎকারের জন্য একটা কাঁচা শালপাতার শিকা জড়িয়ে সে 2খানা কাঠ ঘষে আমার সামনে আগুন জ্বালালো। বললে, ধরাও। আমি অবাক। এই যুদ্ধের বাজারে দেশলাই কবে পাওয়া যায় না যায়। এই কৌশলটি শিখে রাখলে মন্দ কি? আমি কৌশল শিখতে চাইলাম। চুকলু হেসে সামনের পড়াশি গাছের ডাল একটা ভেঙে তার মধ্যে দা দিয়ে একটা ছোট্ট বিঁধ করলে। আর একটা সরু ডালের একদিক ছুঁচলো মতো করে সেই বিঁধে বসিয়ে 2 হাত দিয়ে ঘোরাতে লাগলে। বিঁধওয়ালা কাঠখানার তলায় রাখলে কয়েকটা শুকনো শাল পাতা। দেখতে দেখতে শুকনো পাতা দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। চুকলু ফুঁ পাড়তেই দপ করে আগুন জ্বলে উঠল। বিড়ি ধরিয়ে নিলাম। আমি ওখানে বসে পড়লুম। আমার উদ্দেশ্য হচ্ছে সরু ঝর্ণার সন্ধান নেওয়া। জায়গাটিও চমৎকার লাগছে। চৈত্র দুপুরের রোদ ঝাঁঝা করছে চারদিকে। দুদিকে পাহাড় শ্রেণী, মধ্যে এই সংকীর্ণ বনাবৃত উপত্যকা। প্রথম বসন্তে পাহাড়ের বনে কোকিল ডাকছে। মহুয়া ফুলের মদির গন্ধ গরম বাতাসে। চুকলুর 2খানা কাঠ ঘষে আগুন জ্বালা, কাঁচা শালপাতার শিকা জড়িয়ে খাওয়া, মুক্ত জীবনের ছন্দে মুখর দুর্লভ মধ্যাহ্নটি। ওকে বলি, চুকলু, ময়ূর দেখেছ বনে? মজুর আছে, অনেক আছে। মজুর কত নিবি? সরু ঝর্ণার নাম শুনেছিস? হ্যাঁ, কেন শুনবেক না? ওখানে ময়ূর আছে? মজুর সব বনেই আছে, এইসব পাহাড়েও আছে। একনে বস, সাঁঝের সময় কত মজুর দেখবি। কিন্তু পূর্ণিমার সরু ঝর্ণার শিখি নৃত্য, সেটা উপকথা না কিংবদন্তি? তার মূলে কিছু আছে কিনা সে সন্ধান এখানেই আমার আজ নিতে হবে।
সেই সন্ধানেই বেরিয়েছি আজ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে। আজ চতুর্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।